হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল अगेन। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কোন সাবজেক্টের সঙ্গে কোন ভার্ব বসবে। এগ্রিমেন্ট মানে তাই। তো সাবজেক্ট সম্পর্কে জানা আছে নিশ্চয়ই, তাও আমি একবার বলি। সাবজেক্ট ইজ সামথিং ইন দ্য সেন্টেন্স about which something is being spoken. সাবজেক্ট হলো সেন্টেন্সের সেই জিনিসটা যার সম্পর্কে কিছু বলা হচ্ছে। যেমন এই সেন্টেন্স হয়েছে, নাইদার ইউ নর হি ইজ ওয়াজ টল। তোমার সম্পর্কে বলা হচ্ছে বা তার সম্পর্কে বলা হচ্ছে, ওই জন্য এটি হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট সেন্টেন্স যার সম্পর্কে বলা হচ্ছে। আর ভার্ব হচ্ছে ওইগুলো হওয়া, ওয়াজ, ওয়্যার, অ্যান্ড ইজ, আর। করা, ডুইং সামথিং, অর হ্যাভিং সামথিং, কিছু থাকা, ওটা ভার্ব। তো হ্যাজ, হ্যাভ নিচে রয়েছে এইগুলো। তো কোন সাবজেক্ট কোন ভার্বের সঙ্গে এগ্রি করবে, কোন ভার্ব কোন সাবজেক্টের সঙ্গে বসবে, এই নিয়ে যে নিয়মগুলো রয়েছে ওটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে একটা জিনিস হয়, নিয়মগুলো ঠিক মতন জানতে হয়। জানা না থাকলে শুধু সেন্টেন্স দেখে বোঝা যায় না। এখানে সবকটা অপশন দেওয়া রয়েছে, পরীক্ষায় অপশন দেওয়া থাকে, নাও থাকতে পারে। তাই অপশন দেওয়া থাক অথবা না থাক, আমি জিনিসটা কতটা ভালোভাবে জানি সেটা একটা ব্যাপার। তাই subject verb agreement, one of the most important chapters in English grammar, that we unfortunately neglected from the beginning. আমরা পড়ি যে যেমন 6-7 শুরুর দিকে পড়াশোনাটা, যে আমাদের শিক্ষা জীবনের প্রথম দিকে এইগুলোর উপরে অতটা গুরুত্ব দিই না, কিংবা হয়তো কোনো কারণে মিস হয়ে যায়। পরবর্তীকালে গিয়ে যখন লিখতে যাই কিছু, রাইটিং স্কিল আটকে যায়, তখন বুঝতে পারি না কেন এটা হচ্ছে, কারণ ত্রুটিটা অনেকদিন আগে থেকে হয়েছিল। ঠিক আছে, সেসব ত্রুটি এখন সব সংশোধন হয়ে যাবে, শুধরে যাবে, কিছু অসুবিধা নেই। দেখা যায় কোন সাবজেক্টের সঙ্গে কোন ভার্ব এগ্রি করছে। প্রথমে সেন্টেন্সটা পড়ে নিই। নাইদার ইউ, ইউ মানে তুমি, আর নর হি, না তুমি না সে, ওয়াজ না ওয়্যার টল। তো এখানে দুটো সাবজেক্ট রয়েছে, একটা হচ্ছে হি, হি ওয়াজ টল, সে খুব লম্বা ছিল। আর ইউ ওয়্যার টল, তুমি লম্বা ছিলে। এরকম যদি সিঙ্গেল থাকতো তাহলে তো ঠিক আছে, বুঝতে পারতাম ইউ এর সঙ্গে ওয়্যার হয়, হি এর সঙ্গে ওয়াজ হয়। কিন্তু এই দুটো সাবজেক্টকে নাইদার নর দিয়ে জয়েন করা আছে, তখন এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়মের মধ্যে পড়ে যায়। নিয়মটা হচ্ছে, ইফ টু সাবজেক্টস, this is one subject you and he is another subject, these two subjects is joined with neither nor। যখন দুটো সাবজেক্ট নাইদার নট দিয়ে জয়েন করা থাকে, তখন যে সাবজেক্টটা কাছে থাকে আর কি, ভার্বের কাছে, এইখানটায় ভার্বটা বসানো তো ভার্বের কাছে থাকে, সেই সাবজেক্টটা অনুযায়ী ভার্বটা হয়। এইখানে ইউটা দূরে রয়েছে, ইউ অনুযায়ী হবে না। হি যেটা কাছে আছে ভার্বের সঙ্গে, হি ওয়াজ টল, মানে নাইদার ইউ ওয়্যার টল, না তুমি খুব একটা লম্বা ছিলে, নর হি ওয়াজ টল, না সে খুব একটা লম্বা ছিল। আলাদা করে লিখলে ওরকম হতো, বাট দিস টু সাবজেক্টস হ্যাজ বিন জয়েন্ড উইথ আইদার অর, নাইদার নর জয়েন করা থাকলে দ্য ভার্ব এগ্রিজ উইথ দ্য নিয়ারেস্ট সাবজেক্ট। কাছের যে সাবজেক্টটা ভার্বের ঠিক কাছে যেটা বসাবে, সেই অনুযায়ী সাবজেক্টটা ভার্বটা হবে। এটা হচ্ছে নিয়ম। তো নিয়মের আগে খাতায় লিখতে হয়, পরে বলছি সেই কথা। তো বুঝে গেছেন নাইদার নর। আচ্ছা, দ্বিতীয়টাও তো নাইদার নর দিয়েও রয়েছে, তাহলে প্রথমটা বুঝতে পারলে পরেরটাও বোঝা যাবে। যে যদি দুটো সাবজেক্ট থাকে, এখানে আছে একটা টিচার আর দ্য বয়েজ, কেউই ক্লাসে ছিলেন না। তো প্রথম সাবজেক্ট হচ্ছে টিচার, পরের সাবজেক্ট হচ্ছে বয়েজ। এটা সিঙ্গুলার, একজনকে বোঝাচ্ছে, এটা প্লুরাল, অনেকজনকে বোঝাচ্ছে। তাহলে ওয়াজ লিখবো না ওয়্যার লিখবো, এখানে একটু দ্বিধাদ্বন্দ্ব হয় মনের মধ্যে, কোনটা লিখবো। তাহলে নিয়মটা জানা আছে যে নাইদার নর দিয়ে যদি এরকম দুটো সাবজেক্ট জয়েন করা থাকে, প্রথম সাবজেক্টটা টিচার, দ্বিতীয় সাবজেক্টটা বয়েজ, তাহলে ভার্ব হয় পরের যে সাবজেক্টটা, মানে কাছের যে সাবজেক্টটা, যেখানে ভার্বটা বসাবো তার কাছের সাবজেক্টটা অনুযায়ী। তো এখানে বয়েজ আছে কাছের সাবজেক্ট, টিচার তো দূরে আছে, তাই বয়েজের সঙ্গে যেহেতু একাধিক রয়েছে বয়েজ, তাই ওয়াজ হবে না, ওয়্যার ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? এখানেও তাই বলা হলো, দ্য সেম রুল দ্যাট ওয়াজ অ্যাপ্লাইড টু দ্য ফার্স্ট ওয়ান is applied here again. কি হলো, two subjects are there, one subject is teacher and the other subject is
the boys. The teacher is the first subject. And these two subjects have been joined with neither nor. So when two subjects are joined with neither nor, so the verb agrees with the second subject. Or you may say the subject verb agrees with the nearest subject. কাছে যে সাবজেক্টটা তার সঙ্গে এগ্রি করে। কাছে কাছে বয়েজ, তাই ওয়্যার হবে টিচার দূরে আছেন। সেন্টেন্সের মানে the teacher was not in the class, টিচার ক্লাসে ছিলেন না। The boys were not in the class, বয়েজ ছেলেরাও ক্লাসে ছিল না। তো বলা হচ্ছে না টিচার ক্লাসে ছিলেন, ছেলেরাও ক্লাসে ছিল না, টিচারও ক্লাসে ছিল না। জয়েন করা হয়েছে, তাই নাইদার নরের নিয়ম অনুযায়ী পরের যে সাবজেক্টটা এটাই করেছিল না, পরের যে সাবজেক্টটাকে প্রথম সাবজেক্ট ছিল সেই অনুযায়ী ভাগটা হয়েছে। এই দুটো সেন্টেন্স একই নিয়মের উপরে ভিত্তি করে তৈরি হয়েছে, আইদার অর। ঠিক আছে? আচ্ছা, তারপর আছে এই দুটো একই নিয়মের উপরে হয়েছে, নাইদার নর। এবার আসছে আইদার অর দিয়ে একই রকম নিয়ম, শুধু একটু ভালো করে বোঝা যাবে, উদাহরণ একটু বেশি করে দেওয়া হবে, একটু বেশি সময় দেওয়া হবে, তাই আইদার অর দিয়ে করা হয়েছে। তাহলে এই দুটো বললে আইদার অর নাইদার নরের মধ্যে নিয়মটা হয়। এখানে কি হবে, প্রথম সাবজেক্ট রয়েছে দ্য বয় মানে ছেলেটি, আরেকটা সাবজেক্ট হচ্ছে হিজ প্যারেন্টস তার মা বাবা। তো সেন্টেন্সটার মানে হচ্ছে আইদার দ্য বয়, হয় ছেলেটি নয় তার মা বাবা ভুলটা করেছে আর কি, এড হ্যাজ হ্যাভ এড। তো আলাদা করে দেখা যায়, ইফ the sentence is viewed by splitting the sentence into two separate sentences, the first sentence will be the boy has ate, সেটা ভুল করেছে, the boy এর সঙ্গে সিঙ্গুলার has বসে। আর আরেকটা সেন্টেন্স যদি আলাদা করে লেখা হয় স্প্লিটিং করে, তাহলে his parents have ate, মা বাবা ভুল করেছে আর কি। তো যখন দুটো সাবজেক্ট, এটা প্রথম সাবজেক্ট আর এটা দ্বিতীয় সাবজেক্ট, যেই এই আইদার অর দিয়ে জয়েন করা হয়ে গেছে তখন এটা নিয়মের মধ্যে পড়ে যাবে। নিয়মটা কি, যখন দুটো সাবজেক্ট এরকম আইদার অর দিয়ে জয়েন করা হয় তখন কাছের যে সাবজেক্টটা, মানে যেখানে ভার্বটা বসাচ্ছি তার সবচেয়ে কাছের যে সাবজেক্টটা রয়েছে সেই অনুযায়ী ভার্বটা হবে। When two subjects are joined with either or neither nor, the verb agrees with the second subject or the nearest subject, কাছের যে সাবজেক্ট সেই অনুযায়ী। তাহলে প্যারেন্টস একজনের বেশি বোঝাচ্ছে, তাই হ্যাভ হবে। ঠিক প্রথম দুটোর মতন। কেন আইদার অর নাইদার নর এই কনজাংশনগুলো একই চ্যাপ্টারের ব্যাপার। পরের সেন্টেন্সটা তাই হচ্ছে আইদার দে অর আই টু ফুট দ্য বিল। এই কথাটা নতুন মনে হচ্ছে, ফুট দ্য বিল কেমন যেন, টু ফুট দ্য বিল, ফুট মানে তো পা, বিল মানে কোনো কিছু দাম দেওয়া, কিন্তু ফুট দ্য বিল মানে হচ্ছে কোনো বিল পেমেন্ট করা, কোনো হোটেলের রেস্টুরেন্টে খেলে যে বিল দিতে হয় সেইটা হচ্ছে ফুট দ্য বিল। কেমন একটা অদ্ভুত কথা না? তো আইদার দে অর আই ড্যাশ টু ফুট দ্য বিল, কি হবে, আর হবে না অ্যাম হবে? যদি দে এর কথা দেখা যায় তাহলে আর হয়, যদি আই এর কথা ভাবো তাহলে অ্যাম হবে। কিন্তু সেন্টেন্সটা আইদার অর নাইদার নরের মধ্যে পড়ে গেছে, তাই it will follow a certain rule, and the rule is when two subjects, look, this is the first subject they and I is the second subject, join with either or দিয়ে জয়েন করা হয়েছে, তখন the verb will agree according to the nearest subject. এটা দূরের সাবজেক্ট, এইটা কাছের সাবজেক্ট, ভার্বের কাছের সাবজেক্ট, তাই এই অনুযায়ী হবে, তাই am হবে। am is the correct answer। বুঝে গেছে? যখনই আইদার অর নাইদার নট দিয়ে দুটো সেন্টেন্স জয়েন করে থাকবে পরের সাবজেক্টটার অনুযায়ী ভার্বটা হবে, বা বলা যায় এখানে ভার্বটা বসেছে তার কাছের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। তারপরে সবশেষে আসি 5 নম্বর সেন্টেন্সে, কিরকম লেখা হচ্ছে হি অ্যান্ড নট উই হ্যাভ ডান ইট না হ্যাজ ডান ইট, সে এটা করেছে আমরা করিনি, এরকম মানেটা। তো আলাদা করে দেখলে একটা হি হ্যাজ ডান ইট, সেটা করেছে, এটা ঠিক কথা, উই হ্যাভ ডান ইট, এটা ঠিক কথা। কিন্তু এই দুটো সাবজেক্ট, প্রথম সাবজেক্ট হি, দ্বিতীয় সাবজেক্ট উই, এই অ্যান্ড নট দিয়ে জয়েন হয়েছে, তখন এটা সাবজেক্ট ভার্ব এলিমেন্টের মধ্যে পড়বে এবং সেটা হচ্ছে প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। যদি টু সাবজেক্টস আর জয়েন উইথ অ্যান্ড নট, সে আমি নই, এরকম যদি বলা হয় তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী হয়। কি হবে, হি অ্যান্ড নট উই।
এটা তো আরেকটু ভালোভাবে বুঝলে দেখাও যায় যে সে এটা করেছে আমরা করিনি, তাহলে যে করেছে তার অনুযায়ী ভাবটা হোক, এটা তো বলা আছে হি মানে সে, অ্যান্ড নট উই আমরা এটা করিনি। তাহলে যে করেনি তার অনুযায়ী ভাবটা কেন হবে, যে করেছে তার অনুযায়ী ভাবটা হোক, তাই হি হয় কি না, হি হ্যাজ ডান ইট, হি অ্যান্ড নট উই হ্যাজ ডান ইট, সে এটা করেছে আমরা নই, তাহলে এখানে হ্যাজ লিখছি। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বোঝা গেছে। এবার একটু বলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে দু একটা কথা। এইটা অ্যাকচুয়ালি শুরু হয় ক্লাস 6 থেকে, 6 এর বইতে রয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর ক্লাস 7 এর বইতে রয়েছে আর একটু ভালোভাবে, তারপর হঠাৎ 9-10 এর বইতে রয়েছে, এইটা বাদ দিয়ে অল্প অল্প করে শেখার জন্য, বোঝার জন্য, পরীক্ষায় আসে নাম্বার পাওয়ার জন্য। কিন্তু পরীক্ষায় নাম্বার পাওয়াটা আসল কথা নয়, আসল কথা হচ্ছে ইংরেজি ভাষাটা ভালোভাবে শেখা। পরবর্তীকালে যখন বড় বড় ইংরেজি লিখতে হবে, চাকরির পরীক্ষাগুলোতে, কম্পিটিটিভ এক্সামগুলোতে ডেসক্রিপটিভ পার্টে বসতে হবে, তখন কিন্তু এই জিনিসগুলো বড় ব্যাপার হয়ে দেখা যাবে। দেখা গেল ডিগ্রি অনেক বড় পাওয়া হয়ে গেছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন সব হয়ে গেছে, কিন্তু ইংরেজি লেখার সময় সেই জিনিসটাই ভুল হচ্ছে, যেটা অনেক দিন আগে ঠিক মতন শেখা হয়নি, 6-এ হয়নি, 7-এ হয়নি। তো ওই জন্য তখন লেখা দেখলে বোঝা যায় যে এর ইংলিশ গ্রামার উইক আছে, ওইখানটায় গিয়ে অনেক বড় পার্থক্য হয়ে যায়। তাই এটা একটু ভালো করে শেখা দরকার। আর শেখার সময় প্রত্যেকটা নিয়ম খাতায় লিখে একটা একটা করে বুঝে সেন্টেন্সগুলো দেখতে হয়। দেখে 5টা সেন্টেন্স খাতায় লেখা হয়ে গেলে পরে ভিডিওতে আরও 5টা সেন্টেন্স পাওয়া যাবে। একটা একটা করে পড়ে বুঝে সেন্টেন্সগুলো দেখতে হয়, কয়েকদিন পরে আবার ঘুরে এসে এই নিয়মগুলো দেখতে হয়। এরকম করলে ব্যাপারটা লং টার্ম মেমোরিতে চলে যায়, মনে থেকে যায় মুখস্থ হলে। আর একবার মনে থেকে গেলে তারপর আর বলা যায় না। হতে পারে কম্পিটিটিভ এক্সামগুলোতে এই 1 নম্বর 2 নম্বরের প্রশ্ন থাকলো, সেটা জানা থাকলে 2-1 নম্বর পাওয়া যেতে পারে, রাইট অ্যান্সার হয়ে যেতে পারে, কোনো রকম কনফিউশন ছাড়াই। হ্যাজ লিখবো না হ্যাভ লিখবো বসে বসে ভাবার কোনো দরকার নেই, নিয়ম জানা থাকলে একবারে টিক মার্ক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। বোঝানো ভালো লাগলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে। শেয়ার করলে হয় কি, এই ভিডিওটা আরও তোমার পরিচিত জনদের কাছে পৌঁছে যায়, তারা বুঝতে পারে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কেউ একজন ইউটিউবে পড়াচ্ছে। আর লাইক করলে কি হয়, আমি বুঝতে পারি যে তোমাদের ভিডিওটা ভালো লাগছে, তারা আমার একটু উৎসাহ বাড়ে। সাবস্ক্রাইব করলে আমি আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি, আর এটা একমাত্র তুমি করতে পারো। ঠিক আছে, সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসছি, ভালো থাকবে, সাবধানে থাকবে।